রাত্রেবেলা অনেকটা রাত্রে ও বাথরুমে গিয়ে আর কি ওই নাইট্রিক অ্যাসিড খেয়ে নেয়। কি হয়েছে দেখছে হঠাৎ একটা মানে শ্যাডো টাইপের, সামনে যে পাঁচিলটা সেটাতে একটা কালো একটা শ্যাডো মতন। এটা কিসের ছায়া? আমার ছেলে তো শিবের ভক্ত ছিল, তো মহেশ্বর চেয়েছেন তাই ওকে তুলে নিয়ে চলে গেছে। উল্টো করা পা ঝুলছে, মানে মানুষের দুটো উল্টো করা পা যে ঝুলছে, আর সাথে করে চুলটাও আর কি, যেহেতু ওই যে বললাম পিঠ অব্দি চুল ছিল, চুলটা ধরো যেটা হবে যে পিঠ অব্দি হলে আমি চুলটা হাফ দেখতে পাবো, পিঠ অব্দি একটা চুল পড়ে আছে। তো মার আমার বড় মামা গেটের কাছে দাঁড়িয়েই ছিল, আর জেঠু সাইকেল নিয়ে এসেছিল, তো তাড়াহুড়োতেই ছিল, সাইকেলটা নিয়ে জাস্ট পেরিয়ে যেতে গেছে। এবার বাড়ির যে গলিটা সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাকি একটা বীভৎস চিৎকার করে, মানে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যাওয়া, এবং তারপর বীভৎস একটা চিৎকার করে যেটু জাস্ট বেরিয়ে চলে গেছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের আর একটা নতুন এপিসোডে। আমি হলাম তন্ময়, আর আমার সাথে জুড়ে গেছে আজকে মৌমিতা পাল দেব। সো মৌমিতা দি, কেমন আছো বলো? আর তুমি যে ঘটনাগুলো শেয়ার করবে বলেছিলে, ওগুলো তো শুনে বেশ আমার বলতে গেলে ভয়ই লেগেছে শুরুতেই। তো আমার মনে হয় আমাদের অডিয়েন্সেরও খুব ভালোই লাগবে। আমি প্রথমে বলি আমি ভালোই আছি, অ্যান্ড এইটা যেটা গল্প বলবো সেটা আমার সাথে ঘটে যাওয়া এরকম কোনো গল্প না, বাট হ্যাঁ আমার একদম ক্লোজ ফ্যামিলি রিলেটিভ, ধরো রিলেটিভ কেন বলছি, মানে বিকজ আমার মায়ের যখন ছোটবেলা তখনকার ঘটনা। তো আমার মামার বাড়ি কাঁচরাপাড়ায় আর কি, কল্যাণী লাইনে, তো ওটা ওখানকারই গল্প এটা, অ্যান্ড খুবই ইমোশনালও একটু, কারণ আমার খুব ক্লোজ রিলেটিভেরই গল্প এটা। তাহলে কাঁচরাপাড়ার সম্বন্ধে মানে আমি একটা জিনিস দেখেছি যে আমাদের এই চ্যানেলে এর আগেও কাঁচরাপাড়ার একটা, আমরা পুরো বলতে গেলে যে আমরা ওইখানে গিয়ে কাঁচরাপাড়ায় গিয়ে আমরা একটা পুরো স্টোরি রেকর্ড করেছিলাম, মানে ওই একটা বাড়ি নিয়ে আর কি। তো কাঁচরাপাড়াতে আমি দেখেছি ব্যাপারটা কিন্তু অনেক বেশি এরকম টাইপের জিনিস হয় বা লোকে দেখতে পায়। এবার সেটার কারণ কি আমি এক্স্যাক্টলি জানি না, বাট হ্যাঁ তুমি তোমারটা শুরু করো, আমার মনে হয় লোকদের বেশ ভালো। হ্যাঁ দেখো, আমি এই গল্পটা যেটা বলছি সেটা অবভিয়াসলি আমার মা, মানে এটা অনেকটাই পুরনো গল্প, মামা বাড়ি। তো আমার মায়ের জাটতুতো দাদা সম্পর্কে উনি আমার মামা হন, আমি উনার নামটা এখানে ডিসক্লোজ করছি না। তো উনি অ্যাকচুয়ালি সুইসাইড করেছিলেন, যেটা খুবই প্যাথেটিক বাড়ির লোকের জন্য। উনার কিছু প্রেম ঘটিত কিছু ব্যাপার ছিল যেটা আমি শুনেছিলাম, সে কারণে হয়তো উনি এরকম একটা ডিসিশন নিয়েছিলেন। তো আর একটা ব্যাপার ছিল যে উনার মানে শিবের খুব ভক্ত ছিলেন, শ্রাবণ মাস চলছে এমনি আমি, তো যাই হোক, তো সে কারণে উনার ওই মানসিকের জন্য উনি চুলটা অনেক লম্বা করে রেখেছিলেন আর কি, মানে উনার ওই মানসিক পূর্ণ হলে তারপর উনি চুলটা কাটবেন, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, তার মাঝখানেই মানে মানসিকটা সেইটা পূর্ণ হয়নি, বা উনার একটা মানে এরকম একটা প্রেমের ব্যাপারও ছিল, সেই কারণেই কিনা হয়তো উনি মানসিক অবসাদে ভুগছিলেন, যার জন্য এরকম একটা স্টেপ নিয়েছে। এবং যেটা করেছিল সেটা মানে সুইসাইডের ব্যাপারটাও অ্যাকচুয়ালি খুব প্যাথেটিক। মানে আমার মামার বাড়িতে অ্যাকচুয়ালি সোনার কাজ, মানে একদম বাড়িতেই ধরো একদম কারিগররা এসে কাজ করতো তখন, বড়বাজার থেকে যেভাবে মহাজনদের কাছ থেকে কাজ নিয়ে গিয়ে একদম বাড়িতে তৈরি করা হতো সোনার গয়না। তো সোনার জিনিস গলানোর জন্য যেটা নাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়, তো ওই মামা আর কি কোনো কারণে রাত্রেবেলা অনেকটা রাত্রে ও বাথরুমে গিয়ে আর কি ওই নাইট্রিক অ্যাসিড খেয়ে নেয়, এবং তারপরে ছটপট করছিল যখন খুব, তখন তো বাড়ির লোকজন অবভিয়াসলি রাত্রেবেলা তখন জেগেও যায়, তারপর ওনাকে হসপিটালাইজডও করা হয়, বাট আলটিমেট অবভিয়াসলি বাঁচেননি। এবং হসপিটালেও উনি ধরো মানে 24 আওয়ার্স সারভাইভ করেছিলেন, তারপরে এক্সপায়ার করেন। তো এইখান থেকেই আর কি সূত্রপাত সমস্ত ঘটনাগুলোর অ্যাকচুয়ালি। তো উনি যখন মারা যান তখন ধরো বাড়িতে একটা গরু ঠরু পোষা ছিল আর কি, গোয়াল যেরকম আগেকার দিনে যেরকম থাকতো ম্যাক্সিমাম মানুষেরই। তো হঠাৎ করেই নাকি যেদিন মারা যান, এবার দেখো এটা অনেক দিনের পুরনো ঘটনা, সো অবভিয়াসলি মোবাইল নেই, অ্যান্ড টেলিফোনও সবার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। তো টেলিফোনে আমার মামার বাড়িতে সেই সময় ছিল না, কাছের একটা বুথ ছিল, বাট যেহেতু রাত হয়ে গেছিল তো থ্রু দ্য ফোন কোনো খবর পাঠানো যায়নি। আর সবাই বাড়ির মোটামুটি জানতো যে একটা এরকম ব্যাপার হয়েছে, বাঁচার আশা খুব কম, এটা ডাক্তাররা অলরেডি বলেই দিয়েছিলেন। তো যাই হোক, উনি ওরকম যেদিন এই ঘটনাটা হয়েছে রাত্রেবেলা, ধরো তার পরের দিন রাত্রে গিয়ে উনি মারা গেছেন আর কি।
এবার যখন মারা গেছেন তখন বাড়িতে যারা ছিল বাড়ির কেউ কিন্তু কিছু জানে না, কিন্তু বাড়িতে যে ওই গোয়াল ঘরে যে গরুটা মানে সে বাধাই ছিল আর কি, তাকে হঠাৎ করেই নাকি সে গোয়াল থেকে মানে একদম ছুটে বেরিয়ে চলে গেছে হঠাৎ করে বাইরে, এবং তাকে খোঁজ যে গরুটা কোথায় চলে গেছে ওরম ভাবে রাত্রেবেলা। এবং তার মধ্যেই ধরো অ্যাকচুয়ালি কল্যাণীতেই হসপিটালে ভর্তি ছিলেন উনি। ওখান থেকে আমার আরো মামারা যারা আছে বাকি যারা ছিলেন ওখানে হসপিটালে, তাদের মধ্যে একজন দুজন বাড়িতে এসে খবরটা জানায় যে এরকম উনি আর নেই আর কি। তো এটা তো খুবই প্যাথেটিক জিনিস। তারপর ধরো ওনার তো যা দাহ কাজকর্ম করা এগুলো সমস্ত কিছু হয়ে যায়। এরপর থেকে যেটা হয় যে যেহেতু সুইসাইডিয়াল ব্যাপার, সে কারণে সবাই বলে দেখবে যে গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসতে, কারণ মানুষ অনেক অপূর্ণ ইচ্ছা নিয়ে নিয়ে, এবং উনার এরকম ব্যাপারও ছিল যেটা একটু একটু সবাই জানতো বা বাড়ির লোকজন জানতো যে উনি মেন্টালি হয়তো একটু ডিপ্রেসড আর কি। বাট তখন দেখো ডিপ্রেশন ব্যাপারটা এখন দাঁড়িয়ে সবাই অনেক আলোচনা করে, তখন দাঁড়িয়ে মানসিক অবসাদ বা ডিপ্রেশন এই ব্যাপারগুলো নিয়ে অতটা কেউ খোলামেলাই হতো না, এবং বাবা মার সাথেও উনি ওইভাবে ব্যাপারটা বলতে পারেননি, হয়তো অতটা খোলামেলা ছিলেন না, বা ভাই বোনদের কাছেও সেভাবে শেয়ার করেননি। বাকিরা যে যেটুকু জানতো সেটা এরকম এই অল্প একটু জানা গেছে যে এরকম কিছু একটা ঘটনা ছিল। তো সেখান থেকেই তারপর হঠাৎ করেই তো উনি ওরকম মারা যান। এবার এরকম একটা ঘটনা ঘটেছে, তো বাড়ির সবাই বলতো যে মানে উনার বাবা মাকে, মানে আমার মায়ের জেঠু আর জেঠিমা যিনি, ওনাদেরকে বলতো যে এরকম একটা ঘটনা হয়েছে, তো তোমরা গয়ায় গিয়ে একটা পিন্ডি দিয়ে আসো, যাতে করে ওর মানে মামার আত্মা শান্তি পায় আর কি, আর তাহলে পরলোকে অন্তত শান্তিতে থাকবে। কিন্তু ওই মায়ের জ্যাঠা জেঠি যে আর কি, মানে সম্পর্কে আমার দাদু আর দিদা হয়, বড় দাদু আর দিদা, তো উনারা কিছুতেই এটাতে রাজি ছিলেন না। কারণ উনাদের মনে হতো ওই যেহেতু শিব ঠাকুরের খুব ভক্ত ছিল আর ওরকম মানসিকও করা ছিল, ওনাদেরই মানে কেউ বললে ওনাদের একটাই বক্তব্য ছিল যে আমার ছেলে তো শিবের ভক্ত ছিল, তো মহেশ্বর চেয়েছেন তাই ওকে তুলে নিয়ে চলে গেছে। তো এটা যা হয়, মানে উনারাও যথেষ্ট দুঃখিত, ধরো একটা বয়সের আগে এবং বাবা মা থাকাকালীন তার সন্তান চলে যাওয়া, এটা তো খুবই দুঃখের ব্যাপার। তো ওনারা কিছুতেই রাজি হননি। এরপর থেকেই যেটা শুরু হয় যে বাড়ির আশপাশে ধরো পাড়া প্রতিবেশী যারা, তারা এরকম বিভিন্ন জায়গায় ওকে দাঁড়িয়ে থাকতে দেখেছে মামাকে আর কি। তো এরকম পাড়া প্রতিবেশীর লোকজন কিছুদিন দু একদিন আশেপাশের একটু ভয় পেয়েছে, যারা এসে জেঠিমাকে আর মায়ের জেঠিমা আর জেঠুকে জানিয়েছে আর কি, দাদু দিদাকে, বাট দাদু দিদা কেয়ার করেনি। এরকমই আমি আর একটা ইনসিডেন্ট বলছি সম্পর্কে। এবার আমার জেঠু যে, মানে আমার দাদুর যেটা বললাম বাড়িতে সোনার কাজ করা হতো আর কি, তো আমার জেঠু আমার দাদুর কাছে আর কি, মামা বাড়ির দাদুর কাছে কাজ শিখেছে সোনার। মানে আমার জেঠু বাই প্রফেশন সোনার কাজই করতেন। তো সে কারণে আমাদের বাড়ির একটা ধরো মানে আমার মামার বাড়ি আর জেঠুর মানে আমার দাদুর বাড়ির দিকে একটা কানেকশন ছিল আগে থেকেই। এটা তখন মানে আমার মা যখন ছোট তখনকারই কথা বলছি। তো যাই হোক, তো সেখান থেকে আমার জেঠু ওরকম একদিন কাজকর্ম করে অনেকটাই রাত হয়ে গেছিল তখন ধরো, এবং লাস্ট ট্রেন ধরে আর কি বাড়ি আসবে। মানে আমার জেঠুর বাড়ি তখন ছিল শিমুরালিতে অ্যাকচুয়ালি, তো ওই একই লাইনেই ধরো একটু ডিস্টেন্সে। তো একদম মানে তাড়াতাড়ি করে জাস্ট যে আমি লাস্ট ট্রেন ধরবো বাড়ি চলে আসবো। এবার ইতিমধ্যে এরকম ঘটনা ঘটে গেছে যে পাড়ার কেউ কেউ একটু ভয় পেয়েছে, অ্যান্ড এরকম একটা বাড়িতে একটা এরকম একটা ঘটনা ঘটেছে, তো বাড়ির সবাই একটু ভয়ই পেত, স্পেশালি ছোটরা। তো আমার মা ছোট ছিল, খুবই ভয় পেত এইসব ব্যাপারে। তো জেঠু যখন চলে যাচ্ছে তখন বলেছে যে আমার মাকে যে একটু আয়, দরজাটা আটকে দে, আমি বেরিয়ে যাচ্ছি। তো মা ভয় পেয়েছে, মায়ের দাদাকে মানে আমার বড় মামাকে নিয়ে গেছে সাথে করে যে তুমি একটু দাদা চলো সাথে, আমরা একসাথে গিয়ে দরজাটা দিই, আমি একা যেতে আমার ভয় লাগছে। তো আমার বড় মামা আর মা দুজনে একসাথেই গিয়ে ওখানে দরজাটা দিতে যায়। বাট ফাইনালি ওরা দরজা দিতে গিয়ে মানে জেঠু, এবার আমার যে জেঠু সে বলেছিল যে দেখ আমি একটুখানি এগিয়ে চলে যাব, রাত হয়ে গেছে অনেকটা, আমি একটু এগিয়ে চলে গেলে তারপর তোরা দরজাটা দিয়ে আসিস, যতক্ষণ আমি এগিয়ে চলে যাব ততক্ষণ তোরা একটু প্লিজ এখানে দাঁড়িয়ে যাস, যেহেতু রাত হয়ে গেছে অনেকটা। তো মার আমার বড় মামা গেটের কাছে দাঁড়িয়েই ছিল, আর জেঠু সাইকেল নিয়ে এসেছিল, তো তাড়াহুড়োতেই ছিল, সাইকেলটা নিয়ে জাস্ট পেরিয়ে যেতে গেছে। এবার বাড়ির যে গলিটা সেখান দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে নাকি একটা বীভৎস চিৎকার করে
মানে কিছু একটা দেখে থমকে দাঁড়িয়ে যাওয়া এবং তারপর বীভৎস একটা চিৎকার করে জেঠু জাস্ট বেরিয়ে চলে গেছে। এবং ওই যে চলে যায়, আমার বড় মামা আর মাও ভীষণ ভয় পেয়ে যায়। ওরা কোনো রকমে জাস্ট দরজাটা বন্ধ করে বাইরে চলে এসছে ভেতরে বাড়িতে। এবং তার পরের দিন থেকে আর আমার জেঠু কাজে আসছে না, মানে এটা 2 দিন 3 দিন কাজে আসছে না পরপর। তো তখন একই ব্যাপার, যেটা টেলিফোন নেই, তো বেশিরভাগই মানুষ কি হতো যে চিঠিতে না হলে বাড়িতে গিয়ে যোগাযোগ করা কি হয়েছে। তো আমার দাদু বিষয়টা শোনে আর কি আমার মা আর বড় মামার মুখেই, যে এরকম উনি এরকম ভয় পেয়ে দাদা চলে যায়, মানে তখন দাদাই বলতো তখন থেকেই যে এরকম চলে যায়, কি হয়েছে ব্যাপারটা বুঝতে পারছি না। তো আমার দাদুর একটু ডাউট হয়। আমার দাদু বলে যে ঠিক আছে, তাহলে আমি বরং একবার শিমরালিতে গিয়ে ওদের বাড়িতে গিয়ে একবার যোগাযোগ করে খোঁজ নিয়ে দেখি যে কি হয়েছে ব্যাপারটা। তো আমার দাদু যখন খোঁজ নিতে যায়, তখন আমার ঠাকুমা আর কি জানায় যে ওই যে আমার জেঠু আর কি ওই দিন কাজ থেকে ফেরার পর থেকেই নাকি ধুম জ্বর, উঠতে পারছে না, ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, কোনো কিছুতেই সারছিল না জ্বর। এবং জেঠুকে যখন কিছু জিজ্ঞাসা করা হয়, তখন জেঠু ঠিকভাবে কিছু বলতে পারছিল না যে এক্স্যাক্টলি কি হয়েছে। মানে আমার ঠাকুমার বক্তব্যে যেটুকু বুঝেছে দাদু, যে আমার জেঠু খুব ভয় পেয়েছিল, যে কিছু একটা দেখেছে যেটা দেখেও সে খুব ভয় পেয়ে গেছে আর কি। তো তখন লাস্টে ওখানে যখন ওই ফকির বা পীর বাবা যেগুলো, তখন তাদেরকে ডাকা হয় এবং উনি এসে কিছু ঝাড়ফুঁক করে জলপোড়া এই ধরনের কিছু জিনিস দেয়, এবং সেই জলপোড়াটা খাওয়ার পর থেকে আস্তে আস্তে জ্বরটা কমে আর কি। তো এরপরে ধরো আরো 1 সপ্তাহ মতন জেঠু আর কাজে আসেনি। দাদু বলে এসেছিল যে তুই একদম পুরোপুরি সুস্থ হলে তারপরে আয়। তো 1 সপ্তাহ পরে যখন আমার জেঠু আবার সুস্থ হয়ে কাজে এসছে, তখন আমার দাদু বা আমার বাড়ির মামা বাড়ির বাকি সবাই আর কি জিজ্ঞাসা করে যে দাদা তোমার কি হয়েছিল সেদিন, তুমি ওরকম ভয় পেয়ে চিৎকার করে চলে গেলে। তখন জেঠু বলছে যে আরে আর বলিস না, সেদিন তো অনেক রাত হয়ে গেছিল, আমি যাওয়ার সময় দেখছি, মানে এটা আমি ওই নাম নিচ্ছি না যে মামার আর কি, যে মামা মারা গেছিলেন আর কি, ও তো ওখানে দাঁড়িয়ে ছিল, দুটো ওইখানে দাঁড়িয়ে আছে, আমি কি বলবো বল, আমি তো জানি ও নেই। আর তা আমি ভয়ে চিৎকার করে পেছনে আসবো না সামনে যাব, এটা ভেবে আমার মনে হলো যে আমার মা বলেছিল আমাকে যে কিছু খারাপ কিছু দেখলে বা কিছু হলে সামনের দিকে এগিয়ে যেতে হয়, পিছনে না দেখে। তো সে কারণে জেঠু সামনের দিকেই জাস্ট এগিয়ে চলে গেছে, কিন্তু খুব ভয় পেয়ে গেছিল, তাই ভয়ে চিৎকার করেছে। সবাই তখন বলে দাঁড়িয়ে আছে মানে, তো তখন আরো যখন জানতে চায় তখন জানতে পারে। এবার দেখো এই মানে শুভ শক্তি যেমন আছে, অশুভ শক্তি আছে, সবাই জানে। অ্যান্ড এই দেখা বা এই ব্যাপারগুলো না পার্টিকুলার কিছু টাইম থাকে বা কিছু সময় থাকে, যে সময়গুলো হয়তো বেশি করে দেখা যায়। আর এই মামার ক্ষেত্রে বেশিরভাগটাই যেটা হয়েছিল, উনি ঠিক যেই টাইমটা করে মারা গেছিলেন আর কি, রাত্রিরে ধরো সেটা 11:30টার পরে, মানে এই 11:45 থেকে 12টা, এই টাইমটার মধ্যে। তো যারাই ভয় পেয়েছে বা যারাই ওনাদেরকে দেখেছে, সব কিন্তু এই মানে এই পার্টিকুলার টাইমটাতেই দেখতে পেয়েছে। তো জেঠু ওইরকম ধরো লাস্ট ট্রেন ধরার জন্য জাস্ট তাড়াহুড়ো করে যখন বেরোতে যাচ্ছিল, এরকম রাত্রি 11:30টার পরে আর কি, তখনই বেরিয়ে যেতে যাচ্ছিল। অ্যান্ড দেখেছে ধরো দুটো বাড়ি আর কি, মানে তখন ধরো টালির যেমন বাড়ি হতো, দুটো টালির বাড়ি জাস্ট মানে এদিকে একটা বাড়ি এদিকে বাড়ি, মাঝখানে যে ধরো পার্টিশনটা যে গ্যাপটা থাকে, ওই গ্যাপটার মাঝখানে আর কি দুটো চালের ওপরে একটা কেউ, এবং আমার মামা একদম কৃষ্ণবর্ণ ছিল, একদম কালো। তো ওই চালের মাঝখানে কেউ একটা কালো লম্বা, যার পায়ের কোনো বেস দেখা যাচ্ছে না, ছটান দাঁড়িয়ে আছে। এবং যেহেতু ঠাকুরকে উনি চুল দেবে বলেছিলেন, তো চুল তো কাটতো না, তো চুলও লম্বা ছিল, চুল ধরে নাও কাঁধের নিচ অব্দি, মানে পিঠ অব্দি চুল ছিল তার। তো ওরকম পিঠ অব্দি চুল খোলা কেউ একজন, ওই মামার মতনই অবিকল দেখতে, ধরো পেছন থেকে ওনাকে তো জীবিত অবস্থা তো দেখেছে এরা, তো ধরো চাল দুটোর ওপর এরকম হাত দুটো জাস্ট ভর দিয়ে চুলটা খোলা ওইভাবে দাঁড়িয়ে আছে। অ্যান্ড তখনকার দিনে উনি প্যান্ট শার্টও পরতেন না, ধুতি পরতেন। যখন হসপিটালাইজ করা হয়েছিল ধুতি পরা অবস্থাতেই ছিল, ওই অবিকল ওই অবস্থাতেই উনি দেখতে পেয়েছেন আর কি, যে ওরকম একটা সাদা ধুতি পরা একটা ওরকম কালো একটা পুরো একদম পিঠ থেকে হালকা দেখা যাচ্ছে, যার মাথাটা বোঝা যাচ্ছে যে একটা পরিষ্কার একটা মানুষ, বাট বেসটা কিছু নেই, যে মানে কতটা লম্বা বা কি, নিচটা পুরো ধোয়া মতন একদম। এবং এটা দেখেই জেঠু খুব ভয় পেয়েছিল। তো এটা তো একটা ঘটনা যায়, এটা যখন বাড়ির লোকজন সবাই জানতে পারে,
তখন যথারীতি আবার বড় দাদু আর দিদাকে বলা হয় যে তোমরা এরকম দেখো, পাড়া প্রতিবেশী হচ্ছিল, এখন আমাদের দোকানের কারিগর, হ্যাঁ তখন তারাও এরকম ভয় পেয়ে যাচ্ছে জিনিসটা। মানে সবারই মনে হয়েছিল যে গয়ে গিয়ে পিন্ডি দিয়ে আসলে ভালো, কিন্তু ওনারা অ্যাজ ইউজুয়াল রাজি হননি। ওনার মা ভীষণই, এবং এতটা সেন্টিমেন্টাল ব্যাপার বলে কেউ জোর করতেও পারতো না সেভাবে, অ্যাডভাইস করা ছাড়া আর কিছু করার ছিল না বাকিদেরও। তো ওনাদের বক্তব্য ওটাই ছিল তখনও দাঁড়িয়েও, যে তোমরা এসব বেকার কথা বলো, কই আমার ছেলে আমি তো কোনোদিন দেখতে পাইনি, এগুলো বেকার কথা, তোমরা যেহেতু এরকম একটা ঘটনা হয়েছে ভয় পেয়ে আছো, তাই জন্য এই ধরনের ভুলভাল দেখছো। ওনারা মানে এক কথা বিশ্বাস করতে চায়নি। তো এরকমই আর একটা ইনসিডেন্ট আবার একদিন ঘটে, কি তার কিছুদিন বাদে, এই জেঠু ভয় পাওয়ার কিছুদিন বাদেই একদিন কাজের প্রচুর চাপ ছিল। তো মহাজনরা যে কাজের মানে ডেলিভারি দেওয়ার যে টাইমটা সেটা একদম সামনে চলে এসেছিল। তো যা হোক করে মানে রাত জেগে করে হলেও কাজটা ওই টাইমে ডেলিভারি দিতে হবে, হ্যাঁ টার্গেটটা ফুলফিল করতে হবে ওই ডেটে গিয়ে, এরকম একটা ব্যাপার ছিল। তো সে কারণে কয়েকজন কারিগর মিলে আর কি ঠিক করা হয়, দাদু ঠিক করে যে আজকে সারা রাত ধরে জেগে হলেও কাজটা আমাকে পরের দিন ডেলিভারি দিতে হবে, তো কাজটা কমপ্লিট করতে হবে, তো কেউ বাড়ি যাবে না, থেকে যাবে। তো আমার দিদাকে তখন বলা হয় যে তাহলে রাত্রের ডিনারের কিছু ব্যবস্থা করতে। দিদা যথারীতি তাদের সবার জন্য রান্না ঠান্না করেছে। তখন রাত্রেবেলা হঠাৎ করেই রান্না বান্না সমস্ত কিছু করার পরে ইতিমধ্যে ধরো ওরকম 11টার বেশি হয়ে গেছে, বিকজ ওরা রাত্রি 10টার পরেও যখন কাজ শেষ হচ্ছে না তখন গিয়ে ধরো ডিসাইড করেছে যে আজকে তাহলে সারা রাত জেগেই কাজ করবো বাকি কিছু। তো এরকম অনেকটা রাতেই ধরো দিদা রান্না শুরু করেছে, রান্না বান্না করেছে, করে অবভিয়াসলি দেরি হয়ে গেছে, ওরকম 11টার বেশি হয়ে গেছে, 11:30 এরকম হবে তখন। তো দিদা তখন যে তাহলে তোমরা চলে আসো সবাই, খেয়ে নাও এবার, আমাদের রেডি হয়ে গেছে সমস্ত কিছু। তো দোকানে সবাইকে ডেকেছে, এবার সবাই দেখো কাজ একটা করছে, কাজ গুছিয়ে আসবে আসবে না, এই একটা ডিলেমি একটা চলছিল আর কি। এই সময় দিদা যে একটু ওয়াশরুমে যাব আমি, একটু ওয়াশরুমে গেছে। এবার তখনকার দিনে আবার এটা আমি একটু বাথরুমের ব্যাপারেও বলতে হবে, কারণ এই সমস্ত জিনিস একটু, হ্যাঁ আর এই সমস্ত জিনিস একটু এরকম জায়গাতেই দেখাও যায় আমি শুনেছি। তো বাথরুমটা এরকম ছিল যে তুমি গেট দিয়ে ঢোকার পরে তোমার স্নানের জায়গাটা আলাদা অ্যান্ড তোমার ল্যাট্রিন আর টয়লেটটা আলাদা থাকবে। তো টয়লেটটা যেরকম আগেকার দিনে একদমই যেরকম হতো, ওই গেটটা আলাদা করা ছিল আর কি। আর ওই গেটটার সাথে মানে একটা অ্যাডবেস্টারের চাল দেওয়া ছিল, তো ওই চালটার মাঝখানে না একটা গ্যাপ ছিল আর কি, মানে পাঁচিলটা যেটা দেয়া আছে সেটার সাথে অ্যাডবেস্টারটার একটা গ্যাপ ছিল। এবার ওই গ্যাপটা এতটা গ্যাপ নয় যে মানে বাইরের আলোটা তুমি দেখতে পাবে বা এরকম কিছু, বাট এতটা গ্যাপ নয় যে ওখানটা কেউ দাঁড়িয়ে থাকতে বা বসে থাকতে পারবে, এরকম কোনো গ্যাপ নয় ওটা। আর পাশে একটা আম গাছ ছিল বড়, তো আম গাছের ছায়া ঠায়া পড়তো, এরকম দিনের বেলাতেও অতটা দেখা যেত না কিছু। তো দিদা ওরকম রাত্রেবেলা ওয়াশরুমে গেছে, যাই হোক রান্না টান্না করে একটু টায়ার্ড হয়েছিল আর কি। তো ওয়াশরুমে গিয়ে জলের একটা মগ ছিল, তো মগটা করে জল টল নিয়ে গেছে ভেতরে, দরজাটা লক করে। দিদা একদম মানে ওই মানে বাথরুমে একদম একটু এই অবস্থাতেই ছিলেন। আর সেই সময় হঠাৎ করে পাশে মগটা দিদা দেখতে পেয়েছে। এবার দেখো প্রথমে ওয়াশরুমে গেছে তখন একটা মাইন্ডে অন্যরকম ছিল যে হ্যাঁ আমি টায়ার্ডে, যখন উনি ভেতরে গিয়ে আস্তে আস্তে ফ্রেশ হয়ে যাচ্ছে তখন মাথাটা একটু যাই হোক একটু মানে ক্লিয়ার হয়, যেটা হয় আমাদের একটু হালকা লাগে, এরকমই ব্যাপার। তো বাথরুমে গিয়ে হঠাৎ দেখছে মগটা যেন মনে হলো নড়ে উঠলো। তো দিদা প্রথমে ভেবেছে আমি কাজ টাজ করছিলাম এতক্ষণ ধরে, রাত হয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে, হ্যাঁ কারিগরগুলো আসবে, আমি জাস্ট খেতে ফেতে দিয়ে সব গুছিয়ে এবার শুতে যাব, আর ওরা তো বাকি সারা রাত ধরে কাজ করবে, এরকম হয়তো আমার টায়ার্ডনেসে এটা আমি ভুল দেখেছি। সেকেন্ড বার আবার মগটা নড়ে উঠেছে। এবার দিদার একটু অন্যরকম লেগেছে যে একটা জল ভর্তি মগ পাশে কি করে নড়তে পারে হঠাৎ করে। দিদা একটু ভয় লাগছে, তাও মানে কি করবে, একটু তাড়াহুড়োই করছে আর কি ভেতরে, যে যা হোক করে তাড়াতাড়ি যাতে বেরিয়ে চলে আসা যায়। এর বেশ কিছুক্ষণ বাদে মগটা আবার তৃতীয়বার নড়ে উঠেছে সেম ভাবে। এবার হ্যাঁ এবার দিদা মানে লিটারালি ভয় পেয়ে গেছে, এবং আমি যে কাহিনী শুনেছি আমার বলতে গিয়ে আমার নিজের গায়ে কাটা দিচ্ছে। তৃতীয়বার যখন মগটা নড়েছে তখন দিদা যে হ্যাঁ কি ব্যাপার হলো, আমি তো এটা মানে একবার দুবার না তিনবার একটা সেম জিনিস দেখছি, এটা তো ভুল হতে পারে না। দিদার একটু অদ্ভুত লেগেছে,
হাওয়া আসছে না কোনো জায়গা থেকে, কিছু না, বাথরুমের ভেতর মগ কি করে নড়ছে। তো তখন আবার দিদার এটাও মনে হয়েছে সাথে করে যে ওই সামনের পাঁচিলটা যেহেতু হাফ ছিল অ্যান্ড পাশে একটা আম গাছ আছে, হয়তো হাওয়া দিয়েছে তাই জন্য মগটা নড়ছে। আবার এটাও মাথায় আসছে ওই ফ্র্যাকচার সেকেন্ডে যে হ্যাঁ, জল ভর্তি মগ তো নড়বে না, সেটা যদি ফাঁকা হতো একটা প্লাস্টিকের মগ হতে পারে যে পড়ে গেল হাওয়ায়। তখন দিদা যখন সামনের দিকে তাকিয়েছে, দেখছে হঠাৎ একটা মানে শ্যাডো টাইপের, সামনে যে পাঁচিলটা সেটাতে একটা কালো একটা শ্যাডো মতন। এটা কিসের ছায়া, এবং ছায়াটাতে পরিষ্কার এরকম যে হয়তো দুটো পা আর কি ঝুলন্ত অবস্থায় থাকলে যেরকম হবে, ওরকম ধরো দুটো পা উল্টো করা পা ঝুলছে, মানে মানুষের দুটো উল্টো করা পা যে ঝুলছে। দিদা তখন যে মানে এটা কি, মানে আমি কি ভুল দেখছি নাকি। দিদা যখন এবার পাঁচিলটার দিকে ওপরের দিকে তাকিয়েছে, তখন দেখছে ওরকম হাঁটু অব্দি ধুতি পরা, কোনো দুটো পা এরকম জাস্ট কালো কালো এরকম উল্টো দিক করে ঝুলছে। অ্যান্ড যে আর কি মানে একটা মানুষ ধরো পুরো এই যে হাফ পাঁচিলটা যেটা আমি বললাম একটুখানি গ্যাপটা ছিল, ওই গ্যাপের মধ্যে কেউ একজন বসে আছে, মানে হাফ বডি বলতে গেলে। হ্যাঁ, মানে তার মাথার ওপরটা থেকে কিছু দেখা যাচ্ছে না, মানে পিঠের ওপরটা থেকে জাস্ট মনে হচ্ছে ওই পাঁচিলের যে ছোট্ট গ্যাপটা, যেখানে অ্যাকচুয়ালি তো কোনো সাধারণ মানুষ ওখানে যে বসবে এরকম গ্যাপ কিন্তু ওটা ডেফিনেটলি নয়, বাট ওই জায়গাটাতে কেউ একজন বসে আছে, আর পা দুটো নিচের দিকে দেয়াল দিয়ে ভেতরের দিকে ঝুলছে উল্টো করা যেটা। আর সাথে করে চুলটাও আর কি, যেহেতু ওই যে বললাম পিঠ অব্দি চুল ছিল, চুলটা ধরো যেটা হবে যে পিঠ অব্দি হলে আমি চুলটা হাফ দেখতে পাবো, পিঠ অব্দি একটা চুল পড়ে আছে। তারপরে মানে মানুষটা হয়তো এরকম যে বাইরের দিকেও আছে যেটা দেখা যাচ্ছে না। তো এটা দেখে তো দিদা মানে জাস্ট স্টান্ট, যেটা কি মানে এটা মানুষ না অন্য কোনো জিনিস। দিদা জাস্ট খুব ভয় পেয়ে গিয়ে একদম মানে বিভৎস একটা চিৎকার করে এসে একদম ফিট হয়ে গেছিল আর কি, পুরো দাঁত ফাত লেগে গেছিল তার, এরকম ব্যাপার। তারপরে তো তাকে মানে জল ফল দিয়ে অনেক ডাক্তার দেখা হয়েছে ওই রাতে আর কি। দিদার জ্বর এসে গেছিল, তো ডাক্তার দেখে কোনো রকমে তাকে ঠিক করা হয়েছে, এবং তারপর তাকে গরম দুধ খাওয়ানো, যে তার ভয় পেয়ে গিয়ে এরকম হয়েছে, কোনো রকমে একটা তাকে সুস্থ করা ওই রাতে। তারপর আমার দাদু গিয়ে একটু প্রেশার দিয়েই আর কি দাদাকে, তার মানে আমার বড় দাদুকে বলেছিলেন যে দেখো সবাই এরকম ভয় পাচ্ছে, পাড়া প্রতিবেশী ভয় পাচ্ছে, বাড়ির লোকজন ভয় পাচ্ছে, তো ডেফিনেটলি কিছু তো আছে, তা না হলে তো সবাই ভয় পাবে না। তো দাদু তখন হয়তো কিছুটা কনভিন্সড ছিল ভাইয়ের কথা শুনে, যে যেহেতু এখন যখন নিজের ঘরেই হয়ে গেছে তখন হ্যাঁ, দিদা ধরো একই মানে ধরো আমার ওই মামার কাকিমা সম্পর্কে, তার সাথে এরকম হয়ে গেছে, মানে একটা তখন একটু কনভিন্স যে হ্যাঁ সবাই যখন বলছে আমরা একটু ঘুরে আসি, দেখে আসি। কিন্তু মায়ের যে জেঠিমা আর কি বড় দিদা, উনি তখনও কনভিন্স না। ওনারও তখন মনে হয়েছে যে না, মানে আমার দিদা ভুল দেখেছে ব্যাপার, সবাইকে যদি দেখা দেয় আমাকে কেন দেখা দিচ্ছে না, আমি মা, আমি এত কাঁদছি ওর জন্য, তাহলে ও আমাকেও দেখা দিক। মানে একটা পর্যায়ে গিয়ে এরকমই হয়ে গেছে। তো তারপরে অনেকে এরকমও বলেছে তাহলে তুমি প্ল্যান চেট করে দেখো, কথা বলার চেষ্টা করো, কারণ সবারই এটা মনে হচ্ছিল যে হয়তো আমার ওই মামা কিছু বলতে চাইছেন, যেটা বা ওরও কষ্ট হচ্ছে কিছু, যেটা ও বলতে পারছে না সেটা বলতে চাইছে। এখন দেখো আমরা যতই এগুলো বলি, আমি যেটুকু মা ঠাকুমাদের মুখে শুনেছি যে কোনো মানুষ যখন মারা যাওয়ার পরে আত্মাটা যখন যেতে পারে না, তখন কিন্তু তারাও কষ্ট পায় আর কি। তো সেটাই সবাই বলেছিল যে তোমরা তাহলে ওরকম প্ল্যান চেটও কিছু করতে পারো। তো ওরা সেভাবে কিছু রাজি হয়নি। আর আমার বড় দিদার ওইটাই বক্তব্য ছিল যে আমার ছেলে বাবা মহেশ্বরের ভক্ত, উনি নিয়ে গেছে আমার ছেলেকে, আমার ছেলে অন্য কিছু হতেই পারে না। তো যাই হোক, এরকম একদিন গরমকাল তখন তো ধরো এত ঘরে সবার এসিও ছিল না, বাইরে এরকম উঠোন মতন ছিল একটু, উঠোনের পাশে ঘরের যে বারান্দাটা, সেদিন খুব গরম ছিল। তো ওই বড় দিদার দাদু ওই উঠোনেই ভেবেছিল, বসেছিল অনেকক্ষণ আর কি। তারপরে রাত হয়ে গেছে, তো বড় দাদু বলেছে ছেড়ে দাও, ঘরে প্রচন্ড গরম লাগছে, এখানটাই আমরা এই বারান্দাটাতেই আমরা একটু বিছানা পেতে নিই, এখানটাই শুয়ে থাকি, কারণ বাইরে হাওয়া দিচ্ছিল, হাওয়াটা ভালো লাগছিল গরমে। হ্যাঁ, আগেকার দিনে হতোই, আমাদেরও হতো যে লোডশেডিং হলে আমরা বাইরে বসে গল্প করেছি ছাদে বসে। যাই হোক, তো এরকমই বারান্দায় ওরা দুজনে শুয়েছে, রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে অবভিয়াসলি।
সেই সময় আমার জেঠিমা, মানে মায়ের জেঠিমা আর কি, আমার যে বড় দিদা, সে তার সাথে এমন কিছু ঘটেছে যে মানে সে স্বপ্ন দেখছে জিনিসটা নাকি সত্যি ঘটছে সেটা তার বুঝতে সময় লেগেছে কিছুক্ষণ। বা ওই হয় না কিছু স্বপ্ন এরকম হয়, দেখবে যে যেটা আমার সাথে রিয়েলিটিতে হচ্ছে না, আমি স্বপ্ন দেখছি, বোঝা যায় না, বুঝতে পারা যায় না। তো ব্যাপারটা এরকম হয়েছিল। তো দিদা ওরকম বসে আছে, এই সরি ঘুমিয়ে পড়েছে। তো ঘুমের মধ্যেই মানে একটু তন্দাচ্ছন্ন এরকম আর কি, সে সময় হঠাৎ ফিল করছে যে মানে ওই মামা আর কি এসছে। এবং ওই বাড়ির উঠোনে একটা বড় কাঁঠাল গাছ ছিল। তো আমরা এখনো ভয় পাই ওই কাঁঠাল গাছটা দেখলে, সিরিয়াসলি এত বড় হয়ে গেছে এই গল্পগুলো শোনার পর থেকে। ওই জায়গাটায় গেলে যেন একটা সেই গা থমথমে একটা ব্যাপার লাগে এখন অব্দি, হ্যাঁ, যে এখানটায় এই হয়েছিল ঘটনাগুলো। তো ওই কাঁঠাল গাছের সামনে আর কি ওরকম যখন দাঁড়িয়ে আছে আর কি মামা এসে, অ্যান্ড দিদাকে কিছু একটা বলার চেষ্টা করছে, যেটা দিদা স্পষ্ট শুনতে পারছে না, যে ওখানটা দাঁড়িয়ে কিছু একটা বলার চেষ্টা, এটা কিন্তু মানে স্বপ্নের মধ্যে দেখছে ওই তন্দাচ্ছন্ন অবস্থা আর কি। তো ওরম হতে হতেই দিদার জাস্ট ঘুমটা ভেঙে গেছে আর কি, যে আমি এটা স্বপ্ন দেখছি না সত্যি হচ্ছে বুঝতে পারছে না। ঘুম ভেঙে গিয়ে যখন হট করে তাকিয়েছে, তখন দেখছে সত্যি ওই কাঁঠাল গাছটার সামনে দাঁড়িয়ে আছে। এবং এতদিন অবধি সবাই ধরো কেউ পেছন থেকে দেখেছে উনাকে, কেউ এমন দেখেছে যে বেসলেস আর কি, কিন্তু ওই বড় দিদার দাদু যখন দেখেছে, উনি একদম মাটিতে যে দাঁড়িয়ে আছে সেটা বোঝা যাচ্ছে না অবভিয়াসলি, কিন্তু মাটি থেকে উঁচুতে অনেকটা লম্বা তাকে দেখতে লাগছে। এবং ওরকম ওই ধুতি পরা অবস্থায় লম্বা লম্বা বড় চুল তার, সে ওরকম ভাবে গাছের সামনে, কাঁঠাল গাছটার সামনে বাবা মায়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ওইটা দেখে তো আমার জেঠিমা, মানে মায়ের জেঠিমা আর কি, আমার বড় দিদা খুব ভয় পেয়ে গেছে দেখে, যে এটা আমি স্বপ্ন দেখছিলাম, আমি কি এখনো স্বপ্ন দেখছি নেই, এটা সামনে মানে যেটা হয় এক সেকেন্ডের জন্য উনি বুঝতে পারেননি যে এটা স্বপ্ন হচ্ছে না সত্যি হচ্ছে। তো পাশে বড় দাদু শুয়েছিল আর কি, মানে মায়ের জেঠু, মায়ের জেঠুকেও মা জেঠিমা আর কি মানে এরকম ডেকেছে যে দেখো মামার নাম করে, দেখো ও দাঁড়িয়ে আছে না, আমি বুঝতে পারছি না আমি এটা স্বপ্ন দেখছি না কি হচ্ছে। তো তখন যখন ডেকেছে আর কি মায়ের, মানে আমার বড় দাদুকে, বড় দাদু তাকিয়ে দেখছে যে হ্যাঁ সত্যি ওখানে দাঁড়িয়ে আছে, মানে অ্যাকচুয়ালি দুজনেই দেখতে পেয়েছে যে ওখানে দাঁড়িয়ে আছে ওরকম ভাবে। তখন তো আমার দাদু তো অলরেডি একটু কনভিন্স ছিল, মানে আমার দিদার গল্পটা শুনে আমার বড় দাদু এমনি একটু বুঝতে পেরেছিল যে এটা যেটা হচ্ছে সেটা নর্মাল কিছু ব্যাপার নয় বা মিথ্যে কিছু নয়। তো তারপর যখন দুজনেই দেখেছে, তখন ওরা দুজনেই স্টান্ট যে মানে এটা কি হচ্ছে, এবং মানে কিছু কি বলার চেষ্টা করছে, মানে ওরা থমকে গেছে জাস্ট যে কি বলবে। তখন যখন ওখানে দাঁড়িয়ে নাকি আমার মানে বড় দাদু আর দিদাকে বলেছে যে আমি তো অনেক কষ্ট করছি, আর কত কষ্ট করব আমি এভাবে, আমি বেঁচে থেকেও অনেক কষ্ট পেয়েছি, সে কারণেই আমি আমার জীবন শেষ করেছি, আমি জীবন শেষ করেও আমি শান্তি পেলাম না, আমি আজও কষ্ট পেয়ে যাচ্ছি, তোমরা আমাকে এবার এই কষ্ট থেকে মুক্তি দাও। এই কথাটা বলার পরে নাকি ছায়াটা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেছে। এবং দিদার দাদু সেটা দেখে বুঝতেও পেরেছে ব্যাপারটা এবং ভয়ও পেয়েছে যে এতদিন যা কিছু শুনছিল সেগুলো মিথ্যে নয়, সবটাই সত্যি, যে শান্তি পাইনি তাই ঘুরছে এদিক ওদিক। তো সেই কারণে ওই রাতেই আমার দাদুকে আর কি মানে ভাইকে আর কি সবাইকে ডাকাডাকি করে এবং জানায় যে এরকম এরকম হয়েছে, আজকে আমরা দুজনেই দেখেছি যে ওরকম দাঁড়িয়েছিল, আর আমাদেরকে এরকম বলছিল যে আমাকে শান্তি দাও, এবার আমি আর পারছি না। এবং তারপর বলার পরে দাদু পরের দিনকেই যে তাহলে তোমরা একদম একটা তৎকালে একদম একটা টিকিট কাটো আর চলে যাও গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে আসো। তো এই করতে করতে ধরো ভোরও হয়ে গেছে, সমস্ত কিছু ঠিকঠাক করে পরের দিন ট্রেনের টিকিট ফিকিটও কাটা হয়েছে এতেই তৎকালই। এবং সবাই তখন বলেছিল যে এরকম ভাবে যেহেতু একটা যতই হোক উনি আত্মা, বাড়ির ফ্যামিলি মেম্বার হোক যাই হোক, মরে গেলে আর কেউ আপন থাকে না, সবাই বলে মরে গেলেই মানুষ শত্রু। তো সেই কারণে তখন আমার দিদা দাদু যে তাহলে আমরা একটা ওঝা বা ওরকম তান্ত্রিক টাইপ যারা পূজারি তাদেরকে ডাকা হোক, ডেকে ব্যাপারটাকে পুরো যাতে ঠিক করা যায়। তখন ওরকম কাছাকাছি একজন তান্ত্রিক টাইপের পূজারি ছিলেন, তাকে ডাকা হয়। সে পুরো বাড়িটাকে শ্মশানের যে পেরেক থাকে সেটা দিয়ে পুরো বাড়িটাকে বন্ধক করে দেয়
অ্যান্ড ওই কাঁঠাল গাছের নিচে যেহেতু মানে আমার বড় দাদুর দিদা একসাথে দেখেছিল, ওই কাঁঠাল গাছের নিচে এসে তখন তান্ত্রিক লাস্টে এসে বলে যে তোমার বাবা মা তোমার নামে গয়ায় পিণ্ডি দিতে যাচ্ছে, আজকের পর থেকে আর তোমার কোনো কষ্ট থাকবে না, তুমি শান্তিতে থাকতে পারবে, কিন্তু তুমি যে চলে যাচ্ছ তোমার বাবা মায়ের সাথে, এটা তোমাকে প্রমাণ দিতে হবে, তুমি কিন্তু প্রমাণ দিয়ে যাবে, তোমার বাবা মা এক্ষুনি বেরোচ্ছে, রওনা হচ্ছে, তুমিও কিন্তু তাদের সাথে চলে যাও আর প্রমাণ দিয়ে যাও সবাইকে যে তুমি চলে যাচ্ছ। তখন কাঁঠাল গাছটা যেটা, সেটা বেশ বড়ই একটা কাঁঠাল গাছ ছিল, অনেক দিনের পুরনোই। তো এটা বলার পরে মানে তান্ত্রিক পূজারী বলেছেন যে আমি যা বলার বলে দিয়েছি, আপনারা দেরি করবেন না, আর পিছন যত যাই হয়ে যাক আপনারা পিছন ফিরে তাকাবেন না, বাইরে ভেতরে বাড়ির ভেতরে যাই হোক আপনারা বাড়ির ভেতরে আর তাকাবেন না, একদম দরজা দিয়ে বেরিয়ে চলে যান সোজা। তো দাদু আর দিদা আর কি, বড় দাদু দিদা, ওরা জাস্ট দরজা দিয়ে যখন বেরিয়ে যাচ্ছে, তখন এই কাঁঠাল গাছটার একটা ধরো গোটা কাঁচা ডাল আর কি, মোটা, এই ডালটা নাকি নিজে থেকেই ভেঙে ধপাস করে নিচে মাটিতে পড়ে গেছে আর কি। মানে যদি মানে গাছটা পুরনো হতো, এ হতো ধরো বড় গাছ একদম একটা, তার একটা হ্যাঁ শুকনো হলেও হতো, একটা কাঁচা ডাল কি করে ভেঙে পড়ে যেতে পারে। এবং তান্ত্রিক পূজায় তখন ওরাও একটু জাস্ট হয় না, একটু চমকে গেছে যে পেছনে আওয়াজটা পেয়ে, এবং তান্ত্রিক পূজারী উনি বুঝতে পেরেছেন, উনি বলছেন আপনারা কিন্তু পেছনে তাকাবেন না, আপনারা একদম সামনের দিকে এগিয়ে যান, আমি জানাতে বলেছিলাম তো, ও কিন্তু এটা জানিয়ে দিল যে ও আপনাদের সাথে যাচ্ছে, এবার আর আপনারা পিছনে ঘুরে তাকাবেন না। তো তারপরে আমার দাদু আর দিদা ওই গয়ে যায় এবং পিণ্ডি দেয়, তারপর থেকে আস্তে আস্তে এই ঘটনাগুলো অতটা সেভাবে আর কিছু ঘটেনি বা কেউ কিছু ভয় পায়নি। কিন্তু সত্যি বলতে তারপরে ধরো অনেকটাই, আমার মা ছোট ছিল তখন, আমার মার বিয়ে হওয়ার পরে আমরা যখন হয়েছি ভাই বোনরা আর কি, আমার মারা অনেকগুলোই বোন, আমরা ভাই বোনরা মিলে ভাই ফোটাতে বা অন্য কোনো অকেশনে একসাথে হলে আমরা খুব মজা করতাম। তখন আমরা এই গল্পগুলো শুনেছি আমার দাদু দিদার মুখে একদম, বা আমার মা তখন ছোট ছিল বাট তার মুখেও শুনেছি কিছুটা, মামাদের মুখে শুনেছি। তো ঘটনাগুলো মানে রোমহর্ষক কাহিনী এক একটা, এবং আমরা শোনার পরে ওই কাঁঠাল গাছটার নিচে মানে আমরা খেলতাম আর কি, এবং ওই মায়ের বড় দিদা আর বড় দাদু তারপরে আর এখানে আর থাকেনি, মানে কাছড়াপাড়াতে উনি আর থাকেন না। এই ঘটনার পরেই উনি তারপরে উনার আর একটা বড় ছেলে ছিল আর দুটো মেয়ে ছিলেন, মেয়েদের বিয়ে থাওয়া হয়ে যাওয়ার পরে বড় ছেলের সাথে ওরা শিলিগুড়িতে শিফট করে যায়, ওরা এখন শিলিগুড়িতেই থাকে বর্তমানে। তো ওই গোটা বাড়িটাই ধরো আমার দাদুই এখন থাকে, আমার দাদু দিদাই আর মামা মামিরা যারা আমাদের আছে। তো আমরা যখন তারপরেও ধরো ছোটবেলায় গেছি, আমরা খেলতাম দুপুরবেলা, এতে অবভিয়াসলি ঘুমাতাম না, মা বাবারা ঘুমো একটুখানি, আমরা তো খেলছি। তো খেলতে খেলতে যখন এই কাঁঠাল গাছের ওই ধরো ওপাশটাও এখন যেহেতু খোলামেলা, মানে মাঝখান দিয়ে একটা দরজা করে দুটো একে একসাথে করে নেওয়া হয়েছে একদমই, যখন আমরা ওদিকে খেলতে খেলতে হয়তো যাই, ওই কাঁঠাল গাছের নিচটা দেখলে আমাদের এখনো ভয় লাগে। এবং জানি না কেন, হয়তো আজকে দাঁড়িয়ে কিছু নেই, বাট আমরাও যখন ছোট খেলেছি বা এখনো যাই, কিছু কিছু সময় ধরো রাত্রের বেলা যেমন আমরা মানে নিচের বাথরুমটাতেই যাই না, এখন ওপরে দোতলা হয়ে গেছে, আমরা ওপরে দোতলার বাথরুমটা ইউজ করি, কেউ আর নিচের বাথরুমটায় যেতে ভয় পায়। বা ধরো ওই যে কাঁঠাল গাছটা যেখানটা ছিল বা ওই উঠোনটা, ওগুলো ওরকমই রয়েছে, ওখানে গেলেও তোমার চাই না কিছু আছে কি নেই, বাট এখনো তুমি একটা ফিল করবে, হ্যাঁ একটা ধরো ওই গায়ে কাটা দেওয়া বা একটা থমথমে পরিবেশ যেটা, ওটা এখনো আছে ওখানটা, এটা কিছু যে ছিল সেটা তুমি ফিল করতে পারবে এখনো গেলে। যাই হোক, একটা অসাধারণ ঘটনা। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে তোমার যে ঘটনা বলার একটা ভঙ্গি থাকে সেটা বেশ ভালো, মানে তুমি খুব ভালো একজন স্টোরি টেলার। তো আমার মনে হয় আমাদের যে অডিয়েন্স তাদের খুব ভালো লেগেছে, কারণ তুমি যখন বলছিলে তখন আমি ইমাজিন করতে পারছিলাম যে কোথায় কি হয়েছিল বা কি, এটা কিন্তু সবাই বললে ইউজুয়ালি হয় না। তো তার জন্য ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্য। আর আপনাদেরকে আমি জানাবো যে আপনারা কিন্তু দেখছেন প্রত্যেকটা এপিসোড, বাট সাবস্ক্রাইব করতে হয়তো ভুলে যান। তো এখনো অবধি যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখন করে ফেলুন সাবস্ক্রাইব, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর তার সাথেই হচ্ছে হাইপের বাটনটাতেও কিন্তু ক্লিক করে দেবেন, কারণ আপনাদের একটা হাইপ বাটনে ক্লিক করা আমাদের এই চ্যানেলটিকে কিন্তু অনেকটা বেশি বুস্ট করবে। তো আজকের জন্য এপিসোডে এতটাই, আবার দেখা হবে পরের এপিসোডে, ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।